মাত্র ৭ লক্ষ টাকা একটি মোটরসাইকেলের দাম। এই টাকা দিয়ে কেউ হয়তো একটা ভালো ফোন কেনে, কেউ বা বাড়ির আসবাব বদলায়, কিন্তু বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে দুইজন তরুণ এই টাকা দিয়ে এমন কিছু তৈরি করেছে যেটা শুনলে আপনি একবার হলেও থমকে দাঁড়াবেন। তারা তৈরি করেছে মিসাইল সিস্টেম। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এরপর কি হলো? সরকার কি তাদের পাশে দাঁড়ালো, নাকি যেটা সবসময় হয় এবারও সেটাই ঘটল? বরিশালের একটি ছোট গ্রাম, নাম উত্তর সিপি পাশা। এই গ্রামের একটি সাধারণ পরিবারের ছেলে প্রীতম পাল পড়ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগে। তার সঙ্গে আছেন তার মামা। দুইজন মিলে গত 7 মাস ধরে নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে পরিবারের সামান্য সহায়তা নিয়ে একটার পর একটা পরীক্ষা চালিয়ে গেছেন। তাদের লক্ষ্য ছিল একটাই, নিজের দেশের জন্য, নিজের মাটির জন্য এমন কিছু তৈরি করা যেটা দেশের প্রতিরক্ষায় কাজে লাগতে পারে। আর সেই লক্ষ্য থেকেই তারা তৈরি করে ফেলেছেন থান্ডারবোল্ট নামের একটি মিসাইল সিস্টেম এবং রকেট। শুধু মিসাইল নয়, তারা সার্ভেইলেন্স ড্রোন, এমনকি আক্রমণাত্মক ড্রোনও তৈরি করেছেন। এবার একটু থামুন, এই তথ্যটুকু হজম করুন। একটি উন্নয়নশীল দেশের প্রত্যন্ত গ্রামে কোনো সরকারি গবেষণাগার ছাড়া, কোনো বিশেষজ্ঞ দলের সহায়তা ছাড়া মাত্র 7 লক্ষ টাকায় দুজন তরুণ মিসাইল সিস্টেম বানিয়ে ফেলেছে। তাদের দাবি অনুযায়ী এই মিসাইল 5 কিলোমিটার পাল্লায় ঘন্টায় 300 কিলোমিটার গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এখন এই দাবি কতটা সঠিক সেটা পরীক্ষা না করলে বলা সম্ভব নয়, কিন্তু এখানে আসল সমস্যা, তারা সেই পরীক্ষাই করতে পারছেন না। কেন পারছেন না জানেন? কারণ সরকারের অনুমতি নেই। তারা বারবার আবেদন করেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সবুজ সংকেত মেলেনি। মিসাইল তৈরি হয়েছে, রকেট তৈরি হয়েছে, কিন্তু সেগুলো একটিবারও আকাশে উড়ানো যায়নি, একটিবারও পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়নি। 7 লক্ষ টাকার পরিশ্রম, 6-7 মাসের ঘুমহীন রাত, সবকিছু একটা ঘরের কোণে পড়ে আছে অনুমতির অপেক্ষায়। এটা কি প্রথমবার ঘটেছে? একেবারেই না। বাংলাদেশে এর আগেও এমন ঘটনা ঘটেছে। মনে করুন পায়েলের কথা। এই তরুণ কয়েকটি রকেট তৈরি করেছিলেন এবং সফলভাবে উৎক্ষেপণও করেছিলেন, কিন্তু তারপর কি ঘটল? অজ্ঞাত নম্বর থেকে হুমকি এলো, প্রশাসনিক জটিলতায় ফেলা হলো, আর শেষ পর্যন্ত তার পুরো প্রকল্পটি বন্ধ করে দেওয়া হলো। একজন তরুণের স্বপ্ন, তার উদ্ভাবনী শক্তি, সবকিছুই আমলাতান্ত্রিক জটিলতায় ধূলিসাৎ হয়ে গেল। আবার ভাবুন মানিকগঞ্জের সেই জুলহাসের কথা। একজন সাধারণ মানুষ, কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই, কোনো সরকারি অনুদান নেই, তিনি নিজের হাতে বিমান তৈরি করেছেন এবং সেই বিমান আকাশে উড়েছে। 1 লিটার জ্বালানিতে 15 থেকে 20 কিলোমিটার পাড়ি দিতে পারে সেই বিমান। একটু ভাবুন, বাংলাদেশের রাস্তায় চলা অনেক মোটরসাইকেলও এই মাইলেজ দিতে পারে না, অথচ এই মানুষটি আকাশে উঠছেন সেই খরচে। কিন্তু সরকার কিছুই করেনি, না কোনো অনুদান, না কোনো স্বীকৃতি, না কোনো গবেষণার সুযোগ। তিনি নিজেই ইউটিউব চ্যানেলে ভিডিও দেন, ফেসবুকে শেয়ার করেন, আর আমরা সাধারণ মানুষ সেটা দেখে মুগ্ধই হই, কিন্তু রাষ্ট্রযন্ত্র নির্বিকার। এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে, বাংলাদেশ কেন নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি গড়ে তুলতে পারছে না? এর উত্তর খুঁজতে গেলে কয়েকটি স্তরে ভাবতে হবে। প্রথমত, কাঠামোগত সমস্যা। বাংলাদেশের প্রতিরক্ষা গবেষণার জন্য যে ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার সেটা এখনও পর্যন্ত গড়ে ওঠেনি। অনেক দেশে সরকারি উদ্যোগে ডিফেন্স রিসার্চ ল্যাব থাকে, যেখানে তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের গবেষণার সুযোগ দেওয়া হয়। ভারতের ডিআরডিও, তুরস্কের বাইকার, ইরানের নিজস্ব মিসাইল কর্মসূচি, এগুলো সবই শুরু হয়েছিল ছোট ছোট উদ্যোগ থেকেই, কিন্তু রাষ্ট্র সেই উদ্যোগগুলোর পেছনে দাঁড়িয়েছিল। বাংলাদেশে সেটা হচ্ছে না। দ্বিতীয়ত, মানসিকতার সমস্যা। বাংলাদেশে এখনও অনেকে মনে করেন প্রতিরক্ষা প্রযুক্তি শুধু বড় দেশগুলোরই তৈরি করা সম্ভব। একটি ছোট দেশে মিসাইল বানানো বা ড্রোন বানাবে, এটা একেবারে আমাদের কাছে অবিশ্বাস মনে হয়, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলে। তুরস্ক, ইরান, এমনকি ইউক্রেন, এই দেশগুলো প্রমাণ করেছে যে প্রতিরক্ষা প্রযুক্তি তৈরিতে দেশের আকার নয়, ইচ্ছাশক্তি মূল চালিকা। তৃতীয়ত, আর্থিক অগ্রাধিকারের সমস্যা। বাংলাদেশ প্রতি বছর বিদেশ থেকে কোটি কোটি টাকার সামরিক সরঞ্জাম আমদানি করে। চীন, রাশিয়া, তুরস্ক, বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হয়। এই ক্রয়ের পেছনে বিশাল অঙ্কের অর্থ ব্যয় হয়, কিন্তু নিজ দেশের তরুণদের পেছনে, তাদের উদ্ভাবনের পেছনে বিনিয়োগ করার কথা কেউ ভাবে না। 7 লক্ষ টাকায় যদি একটি মিসাইল প্রোপাইটর তৈরি হয়, তাহলে 70 লক্ষ বা 7 কোটি টাকা বিনিয়োগ করলে কি হতে পারে সেটা কি কেউ ভেবে দেখেছে? এবার একটু বিশ্বের দিকে তাকানো যাক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আধুনিক যুদ্ধক্ষেত্র কিভাবে বদলে গেছে। আগে যুদ্ধ মানে ছিল ট্যাঙ্কের বহর, যুদ্ধ বিমানের ঝাঁক, হাজার হাজার সৈন্যের মুখোমুখি সংঘর্ষ। এখন কয়েক হাজার ডলারের একটি ড্রোন কোটি টাকার ট্যাঙ্ক ধ্বংস করে দিচ্ছে। ইউক্রেন, যার সামরিক বাজেট রাশিয়ার তুলনায় নগণ্য, তারা ড্রোন প্রযুক্তি ব্যবহার করে রাশিয়ার বিশাল সেনাবাহিনীকে আটকে রেখেছে মাসের পর মাস। ইরানের কথাই ধরুন, পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত একটি দেশ, বাইরে থেকে কেউ তাদের অস্ত্র দেয় না, কিন্তু তারা নিজেরাই মিসাইল বানিয়েছে, ড্রোন বানিয়েছে এবং সেগুলো দিয়ে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যই বদলে দিয়েছে। তুরস্কের বাইরাক্তার ড্রোন আজ বিশ্বের অন্তত 30টি দেশের সামরিক বহরে আছে, অথচ 2 দশক আগে তুরস্কের নিজস্ব ড্রোন প্রযুক্তি বলতে কিছুই ছিল না। শুধুই ছিল রাষ্ট্রীয় ইচ্ছাশক্তি
প্রযুক্তি বা তরুণ প্রকৌশলীদের পেছনের বিনিয়োগ। এই উদাহরণগুলো বাংলাদেশের জন্য কেন প্রাসঙ্গিক? কারণ বাংলাদেশও সেই প্রতিভা আছে, সেই মেধা আছে। বরিশালের প্রীতম পাল আর তার মামা যদি কোনো সরকারি সহায়তা ছাড়া মাত্র 7 লক্ষ টাকায় মিসাইলের প্রোটোটাইপ তৈরি করতে পারেন, তাহলে ভাবুন যদি তাদের পেছনে রাষ্ট্র দাঁড়াতো তাহলে কি হতে পারত। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে প্রতিরক্ষা গবেষণায় বেসরকারি উদ্যোগকে প্রায় সন্দেহের চোখে দেখা হয়। একজন তরুণ যদি রকেট বানায় তাকে উৎসাহ দেওয়ার বদলে প্রশ্ন করা হয় কেন বানাচ্ছে। অনুমতি চাইলে ফাইল ঘুরতে থাকে টেবিল থেকে অন্য টেবিলে, আর শেষ পর্যন্ত হতাশ হয়ে সেই তরুণ হয় থেমে যায়, নয়তো দেশ ছাড়ে। তার মেধা চলে যায় অন্য কোনো বড় দেশের কাজে। আমরা বাঙালিরা তখন গর্ব করি যে বিদেশের বাঙালিরা কত ভালো করছে, কিন্তু কখনো ভাবি না সেই মেধাটা যদি নিজের দেশে কাজে লাগানো যেত। এখন প্রশ্ন হচ্ছে সমাধান কি? প্রথমত সরকারকে প্রতিরক্ষা গবেষণার জন্য একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে, যেখানে তরুণ উদ্ভাবকরা নিরাপদে আইনসম্মতভাবে তাদের গবেষণা চালাতে পারবে। দ্বিতীয়ত ছোট ছোট এই উদ্যোগগুলোকে চিহ্নিত করে সরকারি অনুদান, প্রশিক্ষণ এবং গবেষণাগারের সুবিধা দিতে হবে। তৃতীয়ত সামরিক বাহিনীর সঙ্গে বেসরকারি উদ্ভাবকদের একটি সেতুবন্ধন তৈরি করতে হবে, যেখানে প্রতিভাবান তরুণদের সরাসরি প্রতিরক্ষা গবেষণায় অন্তর্ভুক্ত করা যাবে। পৃথিবীর ইতিহাস বলে যে দেশ নিজের তরুণদের মেধাকে কাজে লাগাতে পারে সেই দেশ এগিয়ে যায়, আর যে দেশ নিজের প্রতিভাবান সন্তানদের অবহেলা করে সেই দেশ পিছিয়ে পড়ে। আজ বরিশালের প্রীতম পাল 7 লক্ষ টাকায় মিসাইল বানাচ্ছেন, মানিকগঞ্জের জুলহাস নিজের হাতে বিমান উড়াচ্ছেন। এরা কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট নন, কোনো বহুজাতিক কোম্পানির কর্মী নন, এরা এই মাটির সন্তান। এদের মেধা এই দেশের সম্পদ। প্রশ্ন হলো এই সম্পদকে আমরা কাজে লাগাবো নাকি নষ্ট করব? আপনার কি মনে হয়, বাংলাদেশ কি কোনোদিন নিজস্ব মিসাইল বা ড্রোন তৈরি করতে পারবে? নাকি এই তরুণদের প্রতিভা আমলাতন্ত্রের ফাইলে চাপা পড়ে যাবে? নাকি অন্য কোনো দেশ এসে তাদের নিয়ে যাবে? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। আর এরকম বিশ্লেষণাত্মক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপডেট মিস না হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।